খালেদা জিয়ার অসুস্থতায় বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। ত্রয়োদশ নির্বাচনেও ডিসিরায় রিটার্নিং কর্মকর্তা। যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে যশোর মুক্ত দিবস। মাগুরায় এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ। বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোট গঠনের পরিকল্পনা পাকিস্তানের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আজ ১৩ দিন। দলের শীর্ষ নেতারা তাকে দেখতে আসছেন, একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিগুলোতেও অংশ নিচ্ছেন। কিন্তু বেগম জিয়ার বর্তমান অবস্থায় বিএনপির কর্মসূচিতে দেখা দিয়েছে ভাটা, যার প্রভাব পড়েছে দলের রাজনৈতিক বাতাবরণেও। অনেক হিসাব নিকাশও বদলে যাচ্ছে। তবে শুধু যে বিএনপির রাজনীতিতে ভাটার টান লেগেছে তা নয়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলগুলোর বিভিন্ন কর্মসূচি ও সামাজিক কার্যক্রমের গতিও এক প্রকার ভাটাই। এদিকে নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহ অনেকটা কমে গেছে। যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারাও খালেদা জিয়ার অসুস্থতার আগে মাঠ গরম করে রেখেছিলেন। এখন তারা কর্মসূচি পরিহার করেছেন। তাদের কাছে নির্বাচন, দলীয় কর্মসূচি সবই প্রয়োজন সাপেক্ষে গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ বেগম জিয়ার সুস্থতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরাই। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। তবে এই দাবি আমলে না নিয়ে রিটার্নিং অফিসারের দায়িত্বে ডিসিদেরই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে কালের কণ্ঠ তাদের এক সংবাদে জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৮ থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব সিদ্ধান্ত আগামীকাল রোববার কমিশন সভায় গ্রহণ করবে নির্বাচন কমিশন। সেই দিনই রিটার্নিং অফিসার নিয়োগের সিদ্ধান্তও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। নিরাপত্তা, প্রশাসনিক দক্ষতা ও মাঠ পর্যায়ের সমন্বয় সক্ষমতার কারণে রিটার্নিং অফিসারের দায়িত্বে জেলা প্রশাসকদেরই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল সবুজের পতাকা। আজ সেই ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে যশোর মুক্ত দিবস। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল সবুজের পতাকা। ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক বাহিনীরা। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। আজ সেই ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে যশোর মুক্ত দিবস। দিনটি উপলক্ষে আজ টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির সূচনা হয়। র্যালির উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ইতিহাস ঐতিহ্যের যশোর জেলা, যেটি ২৫০ বছর পূর্বে ১৭৭২ সালে ব্রিটিশ ইন্ডিয়ার অবিভক্ত বাংলার প্রথম জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, তার ঠিক ২০০ বছর পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ ডিসেম্বর ১৯৭১ এই যশোর জেলার কালেক্টরেট ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল। এটি যশোরের জন্য অনেক গৌরবের একটি বিষয়। আমাদের অকুত ভাই বীর মুক্তিযোদ্ধারা এই কাজটি করেছিলেন এবং সারা বাংলাদেশের যশোর অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই যে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই কালেক্টরেটের কালেক্টর হিসেবে, জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এই গৌরবের অংশীদার হতে পেরে আমি অনেক বড় পাওয়া মনে করছি নিজের কাছে।
আজকে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন 6 ডিসেম্বর অনুষ্ঠানটি স্মরণ করে রাখার জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। 1971 সালে এই 9 মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের পরে আমরা এই দেশটি পাই, যে জন্য আজকে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটা দেশের নাগরিক, এবং সেই হিসেবে আজকে আমরা বাংলাদেশ পুলিশের আজকে এই জেলার এসপি এবং ডিসি বা আমরা অন্যান্য বিভিন্ন পদে আজকে চাকরি করার সুযোগ পেয়েছি। এই কৃতজ্ঞতা এই আপনাদের প্রতি, আপনাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। বিজয় র্যালি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের যশোরবাসী। এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিজয় শোভাযাত্রা শেষে সন্ধ্যায় হবে আলোক প্রজ্বলন। মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রাত 3টার দিকে এসিল্যান্ডের কার্যালয়ে আগুন লাগলে প্রচুর ধোঁয়া বের হয়। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে অগ্নিকাণ্ডে সহকারী কমিশনারের ভবনের নিচতলার একটি রুমে থাকা জমির নথিপত্র, কম্পিউটার টেবিল, কম্পিউটার সহ আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি আগুনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ দুপুরে যশোর নীলরতন ধর রোডের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ কমরেড আয়ুব হোসেনের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলার সভাপতি সাইহাম বিশ্বাস অর্ক। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিমুর রহমান, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু এবং কেন্দ্রীয় কমিটির নেতা অধ্যাপক ইসরারুল হক, ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি হারুনা রশিদ সহ অন্যরা। ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেন একই স্বাস্থ্যসেবা ভোগ করতে পারে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমির ও যশোর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। আজ শনিবার সকালে খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের খাজুরা প্রতিনিধি ফরিদুজ্জামান জানিয়েছেন, কাইন্ড ভিশন এবং আল হেলাল ট্রাস্ট বাঘারপাড়ার আয়োজনে ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আনিসুর রহমান। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ 11 জন চিকিৎসক সেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুপুর 1টা পর্যন্ত চলে এই মেডিকেল ক্যাম্প। বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় যে জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আরও বড় করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরে থেকেও এক বা একাধিক দেশ যুক্ত হতে পারে এই জোটে। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। খবর আল জাজিরার। বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইসহাক দার বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিতে অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকে এতে যুক্ত করা হতে পারে। এ সময় তিনি আরও বলেন, আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার উপর জোর দিয়েছি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।